বাংলাদেশে সবকিছু মানে নাগরিক যে অধিকারটা, বাংলাদেশের নাগরিক যে অধিকার, আমি যদি মনে করি সচেতনতা হওয়ার দরকার। আমি মনে করি বাংলাদেশে রাজনীতি করার আগে আগে দেশকে ভালোবাসো, দেশের জনগণকে ভালোবাসো, দেশের রাজনীতিকে বুঝো, দেন তুমি রাজনীতিতে আসো। রাজনীতি শুধু বললেই হয় না। রাজনীতিতে আমি নেতা হতে চাই, আমি বিএনপিতে হোক, আওয়ামী লীগ হোক, যে কোনো আপনার দলের হোক, শুধু আমি নেতা হতে চাই, আমি এমপি হতে চাই, আমি নেত্রী হতে চাই, হতে চাইলেই হওয়া যায় না। ওর পেছনে অনেক কিছু সাবজেক্ট আছে, যে সাবজেক্টগুলো শিখে আসো, জেনে আসো, তারপর রাজনীতিতে আসো, আমার কাছে মনে হয়। সো আমি কি করবো না, এটা হলো ভবিষ্যতের ব্যাপার। তবে আমি এতটুকু বলবো, দেশকে আগে ভালোবাসো, দেশের জনগণকে ভালোবাসো। রাজনীতি করতে পারবেন আসলে কি ভিডিও আছে আপনি জানেন? আচ্ছা, আপনার কাছ থেকে আমি করতেছি। হ্যাঁ, সেই একটাই আছে। আপনাকে 7 দিনের জন্য মন্ত্রিত্ব দিলে ফাটাকেস্টের মতো আপনি কি কি করবেন এবং বাংলাদেশে কি কি উন্নতি করতে পারবেন? হ্যাঁ, যাই, সমস্যা নাই। হিরো আজকে উত্তর দিচ্ছে, এটা সমস্যা কি আপনার? ওই এই করে শাসন করবে, শাসন করবে। আপনি মন থেকে বলবেন, তোমরা বুঝছো, আপনি মন থেকে বলবেন। কি বলবো? 7 দিনের জন্য আপনারা পুরো বাংলাদেশের মন্ত্রিত্ব দিলে আপনি কি কি করবেন? হবে না, আগে কল কি করতে চায়, কি করতে চায়। আগে উনার মনে একটা না, মনে একটা হবে না, 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 না। তারপর একই প্রশ্ন আমাকে ওকে, ফাটাকেস্টের মতো আপনাকে 7 দিনের সময় মন্ত্রিত্ব দিলে আপনি কি করবেন? আমাকে যদি মন্ত্রিত্ব দেওয়া হয়, আমি সর্বপ্রথম দেশে যে ঘটনাগুলো ঘটেছে সে ওই ফাইলগুলো নিব। ফাইলগুলো নেওয়ার পর আমি সার্চ করব ঘটনা কি কি ঘটেছে। তারপর প্রত্যেকটা দপ্তরে যে প্রধান অফিসার আছে, মহাপরিচালক, সচিব, যতগুলো লোক আছে, আমি সবার কাছে নোটিশ পাঠাবো যে এই যে ঘটনাগুলো ঘটেছে আপনারা কি যাচাই বাছাই করেছেন কি করেন নাই। তাদের কাছ থেকে আমি হিসাব নিব। হিসাব নেওয়ার পর আমি ভেবে নিব আসলে আমাকে কি করা উচিত। আমি মনে করি দেশে একজন মন্ত্রী, কিন্তু নাগরিকের গার্জেন, বাপ মা, কারণ মন্ত্রী কিন্তু দেশ চালাচ্ছে। তো দেশের যে প্রধান, তাকে একজন সৎ মানুষ এবং খুব 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 মানে প্রেমময় হতে হয়। কারণ আমাদের দেশে যে ঘটনাগুলো ঘটছে, প্রত্যেকটা ঘটনার কিন্তু এই যে আমাদের নারী, আমি একজন নারী হয়ে বিচার কিন্তু পাচ্ছি না। শুধু আমি না, আমি ছাড়া বাংলাদেশে হাজার হাজার নারী আছে যারা প্রতি মুহূর্তে তারা ক্রাইমের শিকার হচ্ছে, তারা কিন্তু ন্যায্য বিচার পাচ্ছে না। কোনো পুলিশ অফিসার বুকে হাত দিয়ে বলতে পারবে না যে কোনো নারীর অসহায়, যারা গরিব নারী, তাদের সাথে তারা আছে। কোনো অ্যাডভোকেট বলতে পারবে না যে আমি একটু ন্যায্য বিচার করতেছি। কারণ বাংলাদেশে এখন আইন বিক্রি হয় টাকার মাধ্যমে। আমি শুধু একা না, বাংলাদেশে কোনো গরিব মানুষ, গরিব ফ্যামিলি যদি কোর্টে গিয়ে বিচার চায়, কোনো বিচার করে না, উকিলে কি করে, তাকে ডেটের পর ডেট দিয়ে যাচ্ছে। কেন দিচ্ছে? টাকা যদি আজকে ফালায় তার কাজ খুব দ্রুত ধরে, আর যদি টাকা না ফালায় তার কাজ ধরে না। এবং যদি টাকা ফেলার পরও যদি তারা কোর্টে আইনটা ধরে, তাকে কি করা হয়, এমনি সামনে বুঝে তার মামলাটা তারা প্রপারলি কাজ করে না। এখন বলবে যে আইন কিভাবে বিক্রি হয়। আইন কিভাবে বিক্রি হয়? যাদের সাথে প্রতারণা হয় তারাই জানে কিভাবে আইন বিক্রি হয়। শুধু আইন না, দেশে পুলিশ বিক্রি হয়, দেশে কোর্টে উকিল বিক্রি হয়, ম্যাজিস্ট্রেট সব বিক্রি হয়। তো যে দেশে আইন বিক্রি হয়, ওই দেশে কি থাকবে আর? তো আমি যদি মন্ত্রী হতাম, আমি সর্বপ্রথম দেশের আইন নিয়ে দেখতাম যে দেশের আইনের অবস্থা কেমন আছে, কেন প্রত্যেকটা জেলায় নারীরা প্রতারণার শিকার হচ্ছে, কেন আজকে গরিব বলে তার পাশে কেউ নাই বলে। তো আমি বলবো দেশের সর্বপ্রথম
সর্বপ্রথমই জনগণকে নিয়ে ভাবতে হবে। সর্বপ্রথম জনগণের পরিবার, পরিবেশ, খাবার দাবার এভরিথিং নিয়ে চিন্তা করতে হবে। কিন্তু বাংলাদেশে খাবারের দাম কখনই কমে না। মানুষ সবসময় নিজের সন্তান, নিজের পকেটে কীভাবে টাকা আসবে, নিজের প্রমোশন কীভাবে বাড়বে, এগুলো নিয়ে সবাই চিন্তা করে। তো আমি বলবো পুলিশের জায়গা থেকে সচেতন হন, অ্যাডভোকেট, ডক্টর, এভরিথিং আপনারা যারা আছেন অন্তত নিজের যে কোনো সন্তানের কথা চিন্তা করেন, এরকম আরেকজন সন্তানের কথা চিন্তা করেন। আপনার যে সন্তান আপনার কাছে যেরকম প্রিয়, অন্য একটা গরিব ফ্যামিলির মার কাছে তার মেয়েটাও প্রিয়। তা আমি বলবো সবাই একজন আরেকজনের পাশে থাকেন, শুধু নিজের সন্তানের কথা ভেবে তাদের পাশে থেকেন না। আপনার সন্তান যেমন আপনার কাছে প্রিয়, অন্যজনের সন্তানের কাছে সেম প্রিয়। এই তো। আচ্ছা, সবাই কি বল শুনেছে? আপনারা শুরু করেন। শুরু করে তারপরে শেষ করে নেবো যেমন। আচ্ছা আচ্ছা, ওকে। আচ্ছা, ক্যামেরা তো সব আপনার, আমি একটা কথা শিখাই দিই, সে কথাটা আপনি বলেন না। আপু দুটো বলেন, আমি দেখছেন দুটো শুরু করতে এই যাই। শেষ। আচ্ছা, কিছু পার্সোনাল প্রশ্ন, হ্যাঁ ওকে। আপনি উত্তর দিলেন, না যদি না দেন সেটা আপনার ব্যাপার। আমার প্রশ্ন বললে ভালো তো মেজাবাদ। ভাই উল্টা পাল্টা সবসময় কেন জিজ্ঞেস করতেছেন? আজকে একটু করি না, আমরা তো প্রত্যেক দিন উল্টো উল্টা করে সবসময় নিয়ে আচ্ছা, এদিকে দেখেন। কওয়া লাগে। আচ্ছা আপু, আচ্ছা, বর্তমানে মেয়েরা বিভিন্ন রকম মেডিসিন ইউজ করে বডি ফিগার বানাবার জন্য। আসলে আপনি কি কোনো মেডিসিন ইউজ করছেন কিনা? না, প্রাকৃতিক আল্লাহ যা দিছে তাই। তাহলে এত বড় কিভাবে হলো আপু? আমার বানায় দিছে, আমি কি করবো? গড গিফট বলে না, গড গিফটের শরীর আমার। এই কথাটা এইভাবে দাও যে একটু বড় আনসার কেন? না না, করেছে আর বাকিটা যে সৌন্দর্য দেখতে পাচ্ছে, এটা একমাত্র রাজের উপহার। রাজ আমাকে গিফট করেছে, এত ভালোবেসেছে যে আমি রাজের ভালোবাসায় আরো অনেক সুন্দর হয়ে গিয়েছি। একটা এই এতক্ষণ আমি একটা ভিডিও পেয়েছি। আচ্ছা, আর 2-3টা নেন, 10-15 মিনিট। রাজকে নিয়ে বলেন যে এই এই যে কথাটা বলছেন, হ্যাঁ, এই কথাটাই আবার রিপিট যে রাজদের সাথে আমি একটানা 2 মাস রাত কাটিয়েছি, যার কারণে আমার
রাজের সাথে আমি 2 মাস রাত কাটিয়েছি। তো এত ভালোবাসা রাজ আমাকে বেসেছে, রাজের জন্য আমি আজকে এত সুন্দর। হ্যাঁ বুঝি না, আবার একটু কাটা কাটা আসছে, আবার একটু ক্লিয়ার করেন তো। আমি বলেছি রাজের সাথে আমি টানা 2 মাস রাত কাটিয়েছি, রাজের ভালোবাসার স্পর্শে আমার শরীর এত সুন্দর। আমার বডি ফিগার এত সুন্দর, এটা আসলে কি দিছে, বডি ফিগারটা কি? বডি ফিগারটা তো বুঝলাম না ভাই। আসলে কি দিছে রাজ আপনার মধ্যে একটু বলেন তো। হ্যাঁ আবার বলো। মানে রাজ আপনার ভিতরে এমন কি দিছে যে যা আপনি বলতে পারতেছেন না, তারই গুণগান গাইতেছে, একটু ক্লিয়ার করেন তো। কি বুঝি না আবার? মানে রাজের যে ছোঁয়াতে আপনি আজকে এত সুন্দরে রূপান্তরিত হয়েছেন, আসলে রাজ আপনাকে কি এমন ছোঁয়া দিয়েছে যেটা আপনি বলতে পারছেন না, বা আপনি এত সুন্দর হয়েছেন রাজের ছোঁয়াতে? রাজ আমাকে সর্বপ্রথম যে একটা নারীর ভালোবাসা অনুভূতিটা রাজ আমাকে দিয়েছে, এবং অনুভূতির পাশাপাশি শারীরিক যে আদর প্রেম যতটুকু দরকার আমার কাছে মনে হয় তার চেয়ে বেশি কিছুই দিয়েছে রাজ আমাকে। আচ্ছা আপু, আপনি রাজের সাথে মেলামেশা করেছেন বেশ কয়েকবার, তারপরেও আপনি কেন বুঝতে পারেননি যে সে হিন্দু, যদি বলি যে আঁকাটা? আরে বাবা, ফার্স্ট টাইম রাজের সাথে যখন আমি সেক্স করি, মানে শারীরিক সম্পর্ক হয়, ফার্স্ট টাইম যখন রাজের সাথে আমার শারীরিক সম্পর্ক হয় তখনই বুঝতে পেরেছি। আর তখন বুঝলাম কি করতে পারতাম। তখন কি আপনার ওইখান থেকে ফেরত যাওয়ার কোনো পথ ছিল না? কিভাবে? এখন আমি যদি আপনার ল্যাংটা করি, আপনাকে কি বলতে পারবেন যে আপনার সম্মান আছে? আপনি বলেন, আমি আপনাকে এখন কাপড় খুলে ফেলি, আপনি কি করবেন বলেন? আপনার সম্মান আমি দেখেই ফেলছি, সো এখানে আপনি কি দৌড় দিয়ে চলে যাবেন? দৌড় দিয়ে চলে গেলে কি আপনার সম্মান ফিরে আসবে? আসবে না তো। এখানে আরেকটা প্রশ্ন করবো, আপনি মাঝে মাঝে দেখা যায় যে সমাজের প্রতি মানে একটা দায় চাপাই দেন। সমাজ তো আপনাকে আসলে এই বিষয়টা বইলে দেয় নাই যে অমুকের সাথে যে রাত কাটাও, শুয়ে থাকো। এটা ভুল কথা। আমি কি সমাজকে কখন বলেছি যে সমাজের দায়িত্ব? কেন সমাজের দায়িত্ব থাকবে? রাজের সাথে প্রেম আমি করছি, রাজ আমার সাথে করছে। রাজের সাথে আমি শারীরিক সম্পর্ক করছি, রাজ আমার সাথে করছে। এখানে সমাজের কোনো সাবজেক্ট না। তবে সমাজকে আমি এতটুকু জানাইছি কেন, যে আমার সাথে এই যে রাজ আজকে 1 মাসের বেশি আমার কাছে রাজ নাই, এবং কেন নাই এটার পেছনে রহস্য কি? রাজের ফ্যামিলিকে পরিচয় করে দিয়েছি সমাজের কাছে যে আমার সাথে রাজের মা, রাজের দুলাভাই সন্দীপ সাহা চাচ্ছে যেন রাজ আমার কাছে না থাকে, রাজ যেন আমাকে বিয়ে না করতে পারে, এবং দেখাইছি সমাজকে দেখানো হয়েছে। সমাজের কাছে আমি বলছি, সমাজকে জানানো দরকার ছিল যে আমার সাথে যারা প্রতারণা করছে তাদের চেহারাটা দেখে রাখেন, যে কোন ফ্যামিলির, কোন আমার রাজ কোন ফ্যামিলির সন্তান, যে এমন একটা মানে ফ্যামিলির সন্তান যে মহিলা একজন নারী হয়ে আরেকটা নারীর সম্মান কিনতে যায় টাকা দিয়ে। আচ্ছা আপু, আপনি যে বললেন যে রাজের আপনার কাছে 1 মাস নেই, কিন্তু একসাথে 2টা মাস ছিলেন, সেই রাজের কথা কিছু মনে পড়ে না আপনার? এত তার হাতের ছোঁয়া, তার ভালোবাসা, একসাথে খাওয়া দাওয়া, একটু আমাদের যদি জানান কেন মিস করেন তাকে আসলে এখন? আমি রাজকে প্রতি সেকেন্ড মিস করি, এবং এখন আমার খুব কষ্ট হয় রাজ কেন নাই। রাজ থাকলে হয়তো বা আজকে আমি আরো অনেক ভালো থাকতাম। মানে রাজের কোন কোন জিনিস আপনি স্পেশালি মিস করছেন, যদি আমাদের সাথে একটু শেয়ার করতেন? রাজের হাসিটাকে আমি খুব মিস করি। রাজ আমার সুন্দর করে হাসতে জানে, আর রাজ আমাকে অনেক টেক কেয়ার করে। মানে আমি যদি খাওয়া দাওয়া না করতে চাই, ও সবসময় আমাকে খাওয়ানোর জন্য পাগল হয়ে যায়। তোমাকে খেতেই হবে, তোমাকে খেতেই হবে, তুমি খাচ্ছ না কেন? আমি খাওয়া দাওয়া না করতাম তাহলে রাজ একটু রাগ করতো, এই আর কি। আচ্ছা, কাটে রোল আবার বুঝতে পারবো। আপু একটু জানতেই চাই যে আসলে এই রাজকে পাওয়ার জন্য আপনি কন্টিনিউ নিউজ করে যাচ্ছেন, আসলে রাজকে মানে যদি পান ঠিক এই মুহূর্তে, আসলে আপনার মানে কি আপনার অনুভূতিটা কেমন হবে? রাজকে পেলে আমি সর্বপ্রথম বুকে জড়িয়ে শক্ত করে রাখবো। কতক্ষণ রাখবো আমি জানি না। আর পাওয়ার পরে আমি বলবো যে তুমি এতদিন ছিলে না, আমি খুব কষ্ট পেয়েছি। আসলে রাজকে পাওয়ার জন্য আপনি আর এই পদক্ষেপটা কতদিন জারি রাখবেন? যতদিন আমি রাজকে পাবো না ততদিন। এবং যদি একটু জানতেই চাই যে আসলে এই নিউজ ছাড়াও আপনারা অন্য কোনো চিন্তাধারা আছে কিনা রাজকে ফিরে পাওয়ার জন্য? অবশ্যই আমি নিউজ ছাড়াও, এই যে মামলা করেছি, মামলা ছাড়া নিউজ ছাড়াও আমার অনেক প্ল্যান আছে, যেগুলো আমি আসলে আমার মাঝে রাখতে চাই। এটা আমি এখন কাউকে বলবো না, কারণ
কাজের আগে যদি ঘটনা বলে দেওয়া হয় তাহলে কাজের মজাটা থাকে না। আমি সবসময় সবাইকে সারপ্রাইজ দিয়ে আসছি। সো আমি আগামীতে অনেক সারপ্রাইজ দিব জনগণকে এবং রাজের ফ্যামিলিকে। এবং একটু শেয়ার করবেন যে আসলে এই রাজকে মানে পাওয়ার জন্য আপনি যে আদালতে মামলাটা করেছেন, আসলে এটার প্রসেসটা কোন পর্যায়ে আছে ঠিক এই মুহূর্তে? এখন তদন্ততে আছে। হ্যাঁ, আপনার তদন্ত চলছে, তদন্ত রেজাল্ট আসবে, তারপর গিয়ে একটা রেজাল্ট আসবে। রাজের ফ্যামিলি থেকে আপনার সাথে কেউ যোগাযোগ করেছে কিনা? না, রাজের ফ্যামিলি থেকে কোনো মানুষ যোগাযোগ করছে না। তবে আমাকে হুমকি দেওয়ার জন্য সঞ্জিত সাহা আমার বাসায় আর সঞ্জিত সাহার দুটো ফ্রেন্ডকে পাঠিয়েছিল। আমার সম্বন্ধে জেনে আসছে আমি কি করি, আমার বিয়ে হয়েছে কিনা, এবং আমি যদি এরকম নিউজ কন্টিনিউ করি তাহলে তারা একটা ঝামেলা করবে, এতটুকু কথা বলে আসছে। কিন্তু তারা কোনো ভালো বক্তব্য করেনি আমাদের বাসায় যেয়ে। আচ্ছা, কর। তো গভীর রাতে যদি ঘুম ভেঙে যায় কার কথা মনে পড়ে? গভীর রাতে ঘুম ভেঙে গেলে আমার অবশ্যই রাজের কথাই মনে হয় যে আজকে রাজ আমার কাছে থাকলে হয়তো বা আমি অনেক ভালো থাকতাম। তখন কি করেন আপনি? কান্না করে, আমার কান্না আসে, আমার রাজের তারা আমার পাশে দেয়। তখন কান্না করেন? অনেকে তো বলে যে আপনি যদি সত্যিকারে ভালোবাসেন তাহলে কান্না করতেন মেয়ের সামনে, আপনি অনেক হাসি খুশি, এই জন্য অনেকে বলে যে আপনি ভাষা। আসলে কান্না না, মানুষকে দেখা যদি কেউ কান্না হয় সেটাকে কান্না বলে না। মেকআপের পেছনেও যে আমি বলেছিলাম যে মেকআপের পেছনেও অনেক হিস্টোরি আছে আমার, যে আমি এখন তো বাসায় থাকি না, আমি রাস্তায় থাকি না, আমি কারো বাসায় থাকি। পাবলিক কিন্তু এটা জানেন আমি কোথায় থাকি, আমি কিভাবে আছি, আমি কি একবেলা ভাত খাওয়ার মতো সামর্থ্য আমার আছে কি না। আমি ক্যামেরার সামনে যখন আসি অবশ্যই মেকআপ করে আসি, কিন্তু মেকআপের পেছনেও একটা নারীর অনেক গল্প থাকে, অনেক কিছু থাকে যা জনগণ কিন্তু বুঝতে চায় না। জনগণ যা দেখে তাই বলে। তবে আমি বলবো, রাজকে আমি যদি ভালোই না বাসতাম তাহলে আমি আমার সম্মানকে নিয়ে কখনোই পাবলিকের কাছে প্রচার করতাম না। রাজকে ভালোবাসি বলেই যে আমি আমার অধিকারটা পেতে চাই যে রাজ যেন ফিরে আসে, রাজের মা যেন আমাকে অ্যাকসেপ্ট করে নেয়। যদি রাজ ফিরে না আসে সেক্ষেত্রে কি অন্য কাউকে জীবন সঙ্গী করার ইচ্ছা আছে? রাজ ফিরে আসুক বা না আসুক, রাজকে আমি ফিরে আনাবো বা আমি রাজের কাছে যাব। ইনকেস রাজ যদি মানে পৃথিবীর মায়া ত্যাগ করেন সেক্ষেত্রে কি করবেন? না, রাজ কখনো এই কাজটা করবে না। রাজ আমাকে ছেড়ে কোথাও যেতে পারে না। আচ্ছা, ঠিক এই মুহূর্তে আপনি শারীরিক অবস্থা এবং মানসিক অবস্থা সম্পর্কে আমরা একটু জানতেই চাই। আমার শারীরিক অবস্থা ভালো, কিন্তু আমি মানসিকভাবে অনেক অসুস্থ হয়ে গেছি। এতটা টেনশন করছি, আপনারা আমার ফেস দেখলে হয়তো একটু বুঝতে পারছেন আমি গত নিউজগুলোতে আমার ফেস কেমন ছিল, এই নিউজগুলোতে আমার ফেস কেমন। আমার টানা জ্বর যাচ্ছে, প্রচুর জ্বর, মানে টেনশন, আমার জ্বর চলে আসছে। এবং আমি 3-4 দিন নিউজ করি নাই। আমার সাংবাদিক ভাইয়ারা বলছিলাম নিউজ কেন করছি না, কারণ আমি আসলে মানসিকভাবে অসুস্থ। আমি আসলে অসুস্থ, জানি না আমার কখন কি হবে। তবে আমি বলবো যে আমি মানসিকভাবে অসুস্থ, আমার খুব জ্বর আসছে, খুব টেনশন হচ্ছে, টেনশনে আমার জ্বর চলে আসছে। আচ্ছা আপু, আপনাকে যদি কোনো প্রবাসী ছেলে বিয়ে করতে চায় তাহলে তার কি কি থাকতে হবে? আমি কাউকে বিয়ে করবো না। কাউকে বিয়ে করবেন না? না। তাহলে এই জীবনটা কিভাবে পার করবেন? রাজকে না, মানে রাজ যতদূর না আসবে ততদূর আমি একাই থাকবো। ধরে নিন যে রাজ এলো না আপনার জীবনে, আপনার মিলন হলো না, সেই ক্ষেত্রে আপনি কি করবেন? কাউকে কি বিয়ে করবেন না? আমি মানবই না। রাজ যদি 500টা বিয়ে করে আমি 501 নম্বর বউ হবো, তাও রাজ কি চাই। আচ্ছা আপু, একটা রাজের কথা বাদই দিলাম, একটা মেয়েকে বিয়ে করার জন্য একটা ছেলে গুণ থাকা জরুরি বলে আপনি মনে করেন? একটা মেয়েকে বিয়ে করার জন্য একটা ছেলের সবচেয়ে বেশি গুণ হচ্ছে একটা সৎ মানুষ। একটা সৎ মানুষ, সৎ হাজব্যান্ড বা সৎ বয়ফ্রেন্ড যখন পাশে থাকে তখন একটা মেয়ে একদম না খেয়ে থাকতে পারে, কিন্তু তার সৎ ভালোবাসাটা ছাড়া থাকতে পারে না, সৎ জামাই চেহারাটা ছাড়া থাকতে পারে না। কারণ একটা নারী সবসময় চায় আমার একটা পিওর ভালোবাসা, আমাকে যে পিওরভাবে ভালোবাসবে, পিওর ফিল করবে, পিওর সম্মানটা দিবে। একজন ভালো পুরুষও কিন্তু সেই সম্মান, সেই ভালোবাসা, সেই টেক কেয়ারটা করতে জানে। আমার কাছে মনে হয় খাবার কোনো বিষয় না, একদম না খেয়ে থাকা যায়, কিন্তু ভালোবাসা ছাড়া থাকা যায় না।
আচ্ছা আপু, ধরে নেন যে রাজের সাথে আপনার কোনো সম্পর্ক নেই, তো এখন আপনাকে অন্য কেউ বিবাহ করতে চায়, তো সেই ক্ষেত্রে তার মানে কি কি যোগ্যতা থাকতে হবে, তার মাসিক কত টাকা ইনকাম আমি থাকতে তো হবে? বিয়ে করবো না রাজকে ছাড়া। আমার বলেন। আমি রাজকে ছাড়া কাউকে বিয়ে করবো না। রাজ যতক্ষণ না আসবে ততক্ষণ আমি এরকম একাই থাকবো। রাজের ভিতরে কি আছে এমন? রাজা আমাকে অনেক ভালোবাসা দিয়েছে, যা সবার মাঝে পাবো না। আচ্ছা একটু জানতে চাই আপু, আপনার নাকি অনেক এনার্জি ড্রিঙ্কস, তো আপনি ঠিক এই মুহূর্তে রাজকে ছাড়া কিভাবে দিন অতিবাহিত করছেন? প্লিজ আবার একটু বলবেন। জি, আমি জানতে চাচ্ছি যে আপনার নাকি প্রচুর এনার্জি ড্রিঙ্কস, মানে এনার্জি আর কি, তো আপনি আসলে এই মুহূর্তে রাজকে ছাড়া কিভাবে দিন অতিবাহিত করছেন? আচ্ছা, বিষয় হয়েছে যে হ্যাঁ আমি আমার অনেক যেটা বলেছেন, বিষয় হয়েছে যে আমি তো আসলে আপাতত আমি রাজকে নিয়ে টেনশন করছি যে আমার রাজ কোথায় আছে, আমি রাজ কীভাবে পাবো। টেনশন করতে করতে আমার জ্বর চলে আসছে। সো মানুষ যখন মন ভালো থাকে না, শরীর ভালো থাকে না, তখন তার মাঝে অন্য কিছু চিন্তা কিন্তু মাথায় আসে না। সো আমার মাথায় অন্য কিছু আসছে না। আমি শুধু এখন রাজকে ধন্য হয়ে খুঁজতেছি যে আমার রাজ কোথায়। মানে আপনি বলতে চাচ্ছেন যে পেটে খাবার না থাকলে কোনো কিছু চাহিদা আসে না? না, পেটে খাবার না, মনে যদি শান্তি না থাকে কোনো কিছুই হয় না। আচ্ছা আপনি একটা বলেন, যেটা বলতে আপু আমার প্রশ্নের পুরোপুরি উত্তর কিন্তু আমি পাইনি, যে একটা মেয়েকে বিয়ে করার জন্য ছেলের কতটুকু যোগ্যতা লাগে, আর মানে মূলত হচ্ছে কত স্যালারি থাকা লাগবে একটা মেয়েকে মনে করেন আপনার মতো একটা মেয়েকে বিয়ের জন্য একটা ছেলের কত স্যালারি থাকা প্রযোজ্য বলে আপনি মনে করেন? আমি তো শুধু ভালোবাসা চাই, আমি আর কিছুই চাই না। কোনো স্যালারি চিনি না, কোনো খাবার দাবার চিনি না। আমার শুধু ভালোবাসার মানুষ আমাকে ভালোবাসে বেশি আমার কাছে থাকবে। যদি আমাকে রাস্তাও থাকে, আমি একটু রাস্তাও থাকতে চাই। আমার তো কিছু প্রয়োজন নেই ভালোবাসা ছাড়া। এখন আপনি এই কথা বলতেছেন, যদি সত্যি কিছু না থাকে তখন কি সত্যি? আরে ভাই, আপনি জানেন না, আমি তো জানতাম না রাজের বাড়ি হলো আপনার ধানমন্ডি রায়বাজার। আমি যখন রাজকে জানতামই না, রাজ আমার কিছুই বলে নাই। আমি একটু রাজের সাথে সারা যদি বাইরে ঘুরতাম না গাড়ি দিয়ে, ও আমাকে নিয়ে ইচ্ছে করে এই ধানমন্ডির লেকে বসে থাকতো ভোর রাত পর্যন্ত। ওর সাথে আমি মনে করেন ছাদে বসে থাকতাম। আমি তো জানতাম না রাজ কোথায় থাকে, কী করে। আমি তো রাস্তায় অবশ্যই রাজের সাথে ছিলাম। তখন তো আমি রাজের কাছে খাবার দাবার থাকার জায়গা কিছুই চাই নাই। আচ্ছা আপু, আপনার মাসিক মেকআপ খরচ কত? আপনি যেভাবে সাজুগুজু করেন, চুল স্টাইল, পোশাক বিভিন্ন, মানে আপনার লুক খুব ভেরি নাইস, তো আপনার মাসিক মানে মেকআপ খরচটা কত একটু উল্লেখ করে বলবেন যে আমার মাসিক খরচ এত টাকা এই করি? আসলে আমি না আজ পর্যন্ত কখনোই কোনো কিছু স্পেশালি খাবার দাবার আমার মেকআপ কখনো আমি হিসাব করে দেখি না আমার কত খরচ হয়। তবে অনেক খরচ হয়, কারণ আমি যেই ফেস ওয়াশ বা যেই প্রোডাক্টগুলো ইউজ করি অনেক দামি, অনেক ভালো ব্র্যান্ডের, তো ভালো টাকাই যায়, কিন্তু ওই হিসাব করি না যে আমার কত যাচ্ছে। আর অ্যামাউন্টটা কত হতে পারে আনুমানিক? 2-3 লাখ বেশি হবে, আমি আসলে আইডিয়া করতে পারছি না, কিন্তু অনেক বেশি যায়। 4-5 লাখ টাকা আমরা ধারণা করতে পারি না, কেমন কি বলেন? কত? 4-5 লাখ এরকমই হবে। না, কিরকম করম বলেন? এরকমই হবে, কারণ এরকম না, আমি কিরকম 4-5 লাখ বলেন? বুঝে না, আমি শপিং করতে গেলে আমার মনে হয় 30-40 হাজার টাকা শুধু কসমেটিক্সে চলে যায়। তো মানে আমি একটা পার্স যদি ইউজ করি 5,000 টাকা 3,000 টাকা পার্সের দাম। একটা রিং করতে যে রিংয়ের দাম আপনার 1,800 টাকা। এখানে আমি যদি আপনার হেয়ারের কথা আসে, আমার প্রত্যেকটা হেয়ার মনে করেন 25,000, 15,000, 8,000 এরকম করে দাম। তো দেখা গেছে যে এরকম করে যদি অনেক কিছু কেনা হয় তাহলে অনেক টাকাই হয়ে যায়। একটু জানতে চাই আপনার এই আয়ের উৎস কোথায়? আমার প্রথমত আমার বাবা আমাকে খুব ভালোবাসে, আমি আমার আব্বুর সাপোর্টিংটা অনেক পাই। এছাড়া আমি তো আপনার এই যে আপনার বলছে কাপড়ের বিজনেসটা করি, আমি অনলাইনে কাপড় সেল করি, ওইখান থেকে আমার ইনকাম আসে। এবং আমার যে বাড়ি আছে, মানে আমার বাবার বাড়ি বলছি না, আমার ঢাকার বাইরেও বাড়ি আছে, ওইখান থেকে আমি ভাড়া পাই, রুম ভাড়া দিয়ে আমার কিছু না, ওইখান থেকে কিছু টাকা আসে, এইভাবে আমার চলে যায়। আচ্ছা আমি একটা প্রশ্ন, জুবাইর আমার ফোনটা কি জানেন? এই আসেনি কেউ। জুবাইর আমার ফোনটা কইতেছে কি রাজ কি রাতে আপনার কাছে স্বপ্নে আসে কি? রাজ সবসময় আমার মাঝে আছে। আমি রাজ, এখন আমি রাজের চেহারা, রাজের হাসি মিস করছি। রাত যদি রাত্রে স্বপ্নে আসে তখন এসে আপনাকে কি বলে?
কিছু বলে না, শুধু হাসে। আদর করেনি রাতে এসে? ওগুলো আমি চিন্তাই করছি না, যদি ভাবছি যে আমার রাজ কোথায়। আপু আমরা দেখতে পাচ্ছি রাজের কথা বলতেই আপনি কান্না করে দিচ্ছেন। আসলে কতটুকু ভালোবাসেন, যার জন্য আপনি আজকে প্রায় টানা 1.5 মাস হয়ে যাচ্ছে পাগলের মতো ছুটে বেড়াচ্ছেন, রাজকে খুঁজছেন। আসলে কতটুকু ভালোবাসলে একটা মানুষ ফ্যামিলি ত্যাগ করতে পারে বা ধর্ম ত্যাগ করতে ডিসিশন নেয়। একটু যদি আমাদের সাথে সেই ভালোবাসার বহিঃপ্রকাশটা একটু যদি আমাদের সাথে প্রকাশ করতেন। আমি আসলে জাস্ট বলতে চাই যে রাজ্যের আমি কাছে চলে আসবো, আমার খুব কষ্ট হচ্ছে, খুব কষ্ট হয় তোমাকে ছাড়া। আচ্ছা, ভালোবাসা একটা কথা আছে যে ভালোবাসায় কোনো কিছুই মানে না। আসলে আপনারা কীরকম ভালোবাসছেন আসলে, যে এখন পর্যন্ত মানে রাজের কথা শুনতেই আপনার চোখে জল এসে পড়েছে। রাজকে কতটা মিস করছেন, কতটা ভালোবাসেন? অনেক ভালোবাসি। যে রাজকে আমি এতটাই ভালোবাসি যা প্রকাশ করতে পারবেন, এভাবে একটু মিলে একটু বলে দেন। হ্যাঁ, রাজকে আমি অনেক ভালোবাসি। আমি আসলে জানি না আগামী দিন কি করব, জানি না আমি, তবে জানি না আগামী দিন কি হবে। অফ করো। আচ্ছা, শেষ প্রশ্ন শেষ। দাঁড়াও, আমি একটা আমি আচ্ছা যাও। আমি রাজকে প্রতি মুহূর্ত, প্রতি সেকেন্ডে মিস করি। যখন অনেক একা থাকি, যে আমি একা মানে একদম একা থাকি, ওই সময় আরো বেশি মিস করি রাজকে আমি। সো অনেক খারাপ লাগে রাজের জন্য, যে রাজ কোথায় তুমি। আমি শুধু এতটুকু বলবো, আল্লাহ তুমি রাজকে যেখানে রাখছো ভালো রাখো, এবং তুমি চলে আসো। এই যে আমি কান্না করছি, অনেক আপুদের না আমার কান্না দেখে হাসি পাবে, আমি জানি। অনেকে বলবে যে ক্যামেরার সামনে এসে ঢং করছে কত, আসলে ঢং না। আমি বলবো যে একটা নারী হয়ে, একটা মেয়ে হয়ে, একটা মেয়ের কান্না দেখে বা একটা খারাপ সময় দেখে কখনো হাসবেন না। তার জন্য যদি দোয়া না করতে পারেন, অন্তত খারাপ কথা বলবেন না। আমি সত্যি আজকে অনেক ভালোবাসি, আর ভালোবাসি বলেই আমার খুব কষ্ট হচ্ছে, যা আমি বোঝাতে পারবো না। এবং আগামী দিনে কি হবে সেটা আমি জানি না, আপনারা হয়তো জানতে পারবেন। কারণ একটা নিউজ হলে, একটা ঘটনা ঘটলে অবশ্যই সবাই জানে এবং আপনারাও জানবেন। এবার শেষ করি ভাইয়া। আচ্ছা আপু, আমি একটা লাস্ট কোশ্চেন করি আপনাকে। আপনি কি এখন পর্যন্ত মুসলিম রয়েছেন নাকি হিন্দু অলরেডি হয়ে গেছেন রাজের জন্য, রাজের ভালোবাসায় মগ্ন হয়ে? আচ্ছা, আপনি যেহেতু ধর্মটাকে নিয়ে আবারও জিজ্ঞেস করছেন, আমি রাজকে যত পর্যন্ত না পাবো তত পর্যন্ত আমি মুসলিম ধর্মেই থাকবো। যখন রাজ আমার কাছে আসবে বা আমি রাজের কাছে যাব, রাজ যেটা বলবে সেটাই আমি করবো। কারণ আমি রাজের কথার বাইরে কোনো কিছু করি না। যখন যা করি আমি রাজকে জিজ্ঞেস করি। আমি অন্তত চাই আপাতত রাজ আমার কাছে আসবে। আমি এখনো মুসলিম ধর্মেই আছি, কারণ বাবা মার কাছে ছেড়ে চলে আসছি। ধর্ম ছেড়ে তো আমি এখন আসি নাই। ধর্ম ছেড়ে তখনই যাব যখন রাজ আমার কাছে থাকবে। তো আমি বিশ্বাস করি রাজ চলে আসবে।
আচ্ছা আপু, অনেকে বলে যে আপনি এই কথাটা বলার কারণে আপনাকে অনেকে সাপোর্ট করছে না, আপনি একজন মুসলমান হয়ে আপনি কেন হিন্দু ধর্মে যাবেন, এই জন্য তারা আপনাকে সাপোর্ট করছে না, এই বিষয়টা আপনি কি বলেন? এখন আমি বলবো কোন মেয়ে কি চিন্তা করে আমি জানি না। আল্লাহর কাছে দোয়া করি প্রত্যেকটা নারীর জীবনে যেন এরকম কান্না আসে, এরকম কষ্ট আসে, তখন বুঝতে পারবেন যে আমি কেন ধর্ম থেকে আরেক ধর্ম যেতে চাইছি। কারণ যার শরীরে ব্যথা পায় ওই মানুষই কষ্ট বুঝে, যার জীবনে কষ্ট আসে ওই কষ্টের মর্ম বুঝে। তো যারা আমাকে নিয়ে বাজে বাজে কথা বলেন, যে আমাকে জুতা দিয়ে বাড়িতে মন চায়, সেই আপুদেরই বলছি, আপনাদের জীবনে যদি এরকম ঘটনা ঘটে তখনই আপনারা বুঝতে পারবেন যে আমার কতটা কষ্ট হয়েছে। আপনাদের তো হয়নি, আপনারা কি করে বুঝবেন? আপনাদের যদি কখন হয় তখন আপনারা নিজেরাই বুঝতে পারবেন। আচ্ছা, লাইভে একটা কমেন্ট আসছে, বলতেছে যে আপনি যেই মাত্র কান্না করছেন সেই কান্না নাকি অভিনয়, আপনি অভিনয় করছেন। আচ্ছা, উত্তরটা দেন আপু। আচ্ছা, চোখের পানি, আমি তো লাইভে ছিলাম, কথাও বলছি না। আমি যদি চোখে গ্লিসারিন লাগাতাম আপনারা দেখতে পেতেন না। আমি তো লাইভে বসেই কথা বলছি, তো আমি যদি লাইভে বসে কথা বলি আমি তো সরে যাইনি, চোখে গ্লিসারিনও লাগাই নাই। তা আমি যদি গ্লিসারিন লাগাতাম চোখে তাহলে চোখ দিয়ে পানি পড়তো। তো আপনারা তো দেখছেন আমি চোখে কিছু লাগাইছি কি লাগাই নাই। তো আমি যে চোখ দিয়ে পানি কান্না চলে আসছে, আপনার কি মনে হয় চোখের পানি এমনি এমনি চলে আসে? আপনারা জনগণ আর কত খারাপ আর কত নিচে নামবেন মানুষকে খারাপ বানানোর জন্য? চোখের পানি এত সস্তা, মানুষ চাইলে কি কান্না করতে পারে? আচ্ছা আপু, সম্ভব না। আচ্ছা আপু, আমি একটু আপনাকে একটা কথা শিখিয়ে দিই, একটু এই কথাটা just বলেন যে আপনারা যারা বলেন যে আমি ঠিক আছে। এই যে জনগণ বলছেন আমি নাকি অ্যাক্টিং করছি, মানে কান্নার অ্যাক্টিং করছি, তো পুলিশ যখন একজন পাবলিককে থানায় ধরে নিয়ে যায়, চোরের মতো পেটানো হয়, গরম পানি দেওয়া হয় শরীরে, তখন মানুষ কি কান্না করে? আর আমাকে তো এখন চোরের মতো কেউ পিটায় নাই, আমার শরীরে কেউ গরম পানিও দেয়নি, তো আমি কি এমনি এমনি কান্না করছি? কান্না কখনোই অভিনয় করে না, কান্না মানুষের ভেতর থেকেই আসে। আমি তো আপনাদের সামনে লাইভে বসে কথা বলছি, তো আমি যদি আপনাদের সামনে বসেই কথা বলি আপনারা দেখেননি আমার চোখে কোনো গ্লিসারিন লাগানো হয়েছে কি না? চোখের জল এত সস্তা না যে চাইলেই কান্না করা যায়। যে মন থেকে ভালোবাসে সে বোঝে ভালোবাসার যন্ত্রণা কি, বলেন। যে মন থেকে ভালোবাসে সেই বোঝে কান্নার মর্মটা কেমন হয়, কতটা কষ্ট হয়। আমার ভিতরের অবস্থানটা আপনারা বুঝতে চেষ্টা করেন। আমার ভেতরের অবস্থা প্লিজ আপনারা বোঝার চেষ্টা করেন। কি কারণে আমি এত অসুবিধা? রাজকে আমি কতটা ভালোবাসি এবার আমি কতটা অসহায়। আচ্ছা, শেষ করবো, সর্বশেষ